হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আবার নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন তাহলে দেখে আসি আজকে কি কি আলোচনা করছি আমরা। আজকে আলোচনা করব মহাদেশ ভিত্তিক প্রধান পর্বতমালা ও পর্বতশৃঙ্গ, মালভূমি, সমভূমি ও মরুভূমি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন দেখে আসি পর্বতকে। আমরা অনেক সময় পর্বত আর পাহাড়কে একই রকম মনে করি। আসলে এদের মধ্যে সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। কি সেটা? পর্বত মানে মাউন্টেন, এটা হচ্ছে সমুদ্র তল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট যখন কোনো শিলাস্তূপ হয়ে থাকে সেটা হচ্ছে পর্বত। আর একাধিক পর্বত পাশাপাশি থাকলে সেটা পর্বতমালা। আর পাহাড় হচ্ছে সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু, যেটা স্বল্প বিস্তৃত থাকে সেটাই হচ্ছে পাহাড়। এবং পাশে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার দেখে আসি বিচ্ছিন্নভাবে অবস্থান করা পর্বত কোনটা। এটা হচ্ছে পূর্ব আফ্রিকার কিলিমাঞ্জারো। আর অন্যদিকে অনেকগুলো পৃথক শৃঙ্গ সহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করা পর্বত যেগুলো রয়েছে সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। এরপর চলুন দেখি পর্বতের শ্রেণী বিভাগ কি। পর্বতকে সাধারণত 4টা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। সেগুলো কি কি? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত ও ল্যাকোলিথ পর্বত। এবং পাশে এগুলো চিত্র দেওয়া আছে এবং আপনারা বইয়ে দেখলেও খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা করা আছে। প্রথমে চলুন দেখি ভঙ্গিল পর্বত কি। ভঙ্গিল পর্বত হচ্ছে কোমল পাললিক শিলাতে ভাঁজ পড়ে যে ধরনের পর্বত সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। তা এখান থেকে গুরুত্বপূর্ণ কি আমাদের পড়তে হবে সেটা হচ্ছে উদাহরণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা পড়ার সময় মানচিত্রটা নিয়ে পড়বেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলুন আমরা দেখে আসি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত হচ্ছে সাধারণত আগ্নেয়গিরি থেকে যে লাভাটা উদ্গীরিত হয় সেটা সঞ্চিত ও জমাট বেঁধে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। এবং এটা সাধারণত মোচাকৃতি হয়ে থাকে। আর এটাকে সঞ্চিত পর্বত নামে অভিহিত করা হয়ে থাকে। তো এটার উদাহরণগুলো কি কি? এটার উদাহরণ হচ্ছে ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ফিলিপাইনের পিনাটুবো। এরপর চলুন দেখে আসি চ্যুতিস্তূপ পর্বতটা কি। চ্যুতিস্তূপ পর্বত মানে হচ্ছে ভূ আলোড়নের ফলে এক ধরনের পর্বতের সৃষ্টি হয় এবং এই ধরনের পর্বতে সাধারণত শিলাস্তরের প্রসারণ ও সংকোচনের আশঙ্কা থাকে। তো এর উদাহরণগুলো কি কি? ভারতের বিন্দা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট যেটার অপর নাম হচ্ছে ফলকন, আর পাকিস্তানের লবণ পর্বত। এই যে পাশে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পাকিস্তানের লবণ পর্বত। এবার রয়েছে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বতটা কি? এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যে গলিত শিলা কিংবা ম্যাগমা রয়েছে সেটা ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বেরিয়ে আসতে পারে না। তখন ঊর্ধ্বমুখী একটা চাপ যে সৃষ্টি হয় সেটার কারণে ভূত্বক স্ফীত হয়ে যায় এবং একটা বিশেষ আকৃতির গম্বুজ আকারে এক ধরনের পর্বত সৃষ্টি হয় যেটাকে বলা হয়ে থাকে ল্যাকোলিথ পর্বত। এবং এটার একটা উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের হ্যান্ডি পর্বত। এরপর চলুন আমরা দেখে আসি মহাদেশ ভিত্তিক প্রধান পর্বতমালা ও পর্বত শৃঙ্গগুলো কি কি। তো আমরা জানি আমাদের 7টা মহাদেশ রয়েছে। এই 7টা মহাদেশের দীর্ঘতম পর্বতমালার তালিকাটা দেওয়া হচ্ছে, এদের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা দেওয়া হয়েছে। তো আপনারা যদি পারেন তাহলে উচ্চতা সহ দেখবেন, যদি না পারেন তাহলে অবশ্যই অন্তত পক্ষে পর্বতমালা এবং সর্বোচ্চ শৃঙ্গটা দেখে যাবেন। তো এক্ষেত্রে সবসময় বেশি যেটা আসে সেগুলো হচ্ছে এশিয়ার হিমালয়, যেটা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, এবং ইউরোপের হচ্ছে আল্পস, যেটা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক। এবার চলে আসলাম আমরা মালভূমিতে। মালভূমি কি? মালভূমি হচ্ছে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো যে বিস্তীর্ণ সমভূমি রয়েছে সেটাই হচ্ছে মালভূমি। তো মালভূমির মধ্যে অনেকগুলা বড় ছোট অনেক মালভূমি রয়েছে। তো এই মালভূমির মধ্যে পৃথিবীর বৃহত্তম যে মালভূমি রয়েছে সেটা কি? সেটা হচ্ছে তিব্বত মালভূমি, যার উচ্চতা 4270 থেকে 5190 মিটার। অন্যদিকে পৃথিবীর উচ্চতম মালভূমি যেটা সেটা হচ্ছে পামির মালভূমি। এজন্য এটা পৃথিবীর ছাদ নামে পরিচিত এবং এটার উচ্চতা হচ্ছে 7649 মিটার। পাশে কিন্তু আপনারা এগুলো ছবিও দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে আসি পর্বত মধ্যবর্তী মালভূমি। এই পর্বত মধ্যবর্তী মালভূমিটা কি? এটা হচ্ছে
চারদিকে যখন মালভূমি বেষ্টিত থাকে তখন সেই ধরনের মালভূমিকে বলা হয়ে থাকে পর্বত মধ্যবর্তী মালভূমি। তো এখানেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের উদাহরণগুলো। তো যেমন এশিয়ার তিব্বত মালভূমি, দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম, এগুলো হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। তো পাশেই আপনারা তিব্বত মালভূমির ছবি দেখতে পাচ্ছেন। এরপর চলুন আমরা দেখি পাদদেশীয় মালভূমি কি। এটা হচ্ছে যখন উচ্চ পর্বত যেগুলো রয়েছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং পাদদেশে তলানি জমতে থাকে, ফলে এক ধরনের মালভূমির সৃষ্টি হয়। এটাই হচ্ছে পাদদেশীয় মালভূমি। এবং এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া এবং আরব উপদ্বীপ। এই তিনটা হচ্ছে পাদদেশীয় মালভূমি। এরপর চলে আসে মহাদেশীয় মালভূমি। এটা কি? এটা হচ্ছে সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমি। যেমন এটার উদাহরণ রয়েছে স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ। এই পাশে আপনারা অ্যান্টার্কটিকার একটা ছবি দেখতে পাচ্ছেন। তো এই অ্যান্টার্কটিকার ছবিটা দেখলেই আপনাদের মনে পড়ে যাবে যে মহাদেশীয় মালভূমিতে কি কি ছিল। এরপর চলে আসলাম আমরা সমভূমি। সমভূমি কি? সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমি যেটা রয়েছে সেটাই হচ্ছে সমভূমি। সমভূমি কেন সৃষ্টি হয়? কারণ নদী, হিমবাহ ও বায়ু যে ক্ষয় হয় আবার সঞ্চয় হয়, এই প্রত্যেক ক্রিয়ার মাধ্যমে সমভূমি সৃষ্টি হয়ে থাকে। এরপর দেখি ক্ষয়জাত সমভূমি কি। দীর্ঘদিন ধরে নদী, বায়ুপ্রবাহ ও হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয় সেটাই হচ্ছে ক্ষয়জাত সমভূমি। তো এটার উদাহরণ কি কি? এটার উদাহরণ হচ্ছে অ্যাপোলেশিয়ান পাদদেশীয় সমভূমি, ইউরোপের ফিনল্যান্ড ও সাইবেরিয়া সমভূমি। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য একটা তথ্য হচ্ছে সাইবেরিয়া সমগ্র রাশিয়ার ৭৭% জুড়ে আছে। এরপর আরেকটা রয়েছে বাংলাদেশের মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি। পাশে কিন্তু আপনারা ছবি দেখতে পাচ্ছেন একটা, মনে পড়ছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা বরেন্দ্রভূমির ছবি। এবং এই বরেন্দ্রভূমির ছবিটা দেখলেই আপনাদের মনে পড়ে যাবে এটা ক্ষয়জাত সমভূমি। এরপর দেখি সঞ্চয়জাত সমভূমি কি। এটা হচ্ছে সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে যে ধরনের সমভূমির সৃষ্টি হয়। এটার উদাহরণ কি কি? যেমন উপত্যকা সমভূমি, অর্থাৎ নেপালের উপত্যকাগুলা। তারপর পাদদেশীয় পলল সমভূমি, যেমন পলল শাখা যেটা আমরা গত ক্লাসে দেখেছি। প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি হচ্ছে যমুনা প্লাবনভূমি, পদ্মা প্লাবনভূমি, এগুলো আমরা দেখেছি। বদ্বীপ সমভূমি, বদ্বীপ সমভূমি যেমন বাংলাদেশ। উপকূলীয় সমভূমি কোনটা? টেকনাফ। এরপর আমরা চলে আসলাম বেদুইনদের দেশে, অর্থাৎ মরুভূমির দেশে। তো মরুভূমির দেশে কি কি আমরা পড়বো? আমরা প্রথমে চলে যাচ্ছি সাহারা মরুভূমি সম্পর্কে জানতে। এই সাহারা মরুভূমিটা অবস্থান করছে আফ্রিকা মহাদেশে। এটার বিশেষত্ব হচ্ছে এটা তৃতীয় বৃহত্তম মরুভূমি এবং এটা বিস্তৃত রয়েছে 11টি দেশে। এর বেশিরভাগ অংশ পড়েছে লিবিয়া ও আলজেরিয়াতে। আর এটা কিসে কিসে সমৃদ্ধ সেটা যদি বলা হয় সেটা হচ্ছে প্রচুর তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, লোহা ও ফসফেট, এগুলাতে সমৃদ্ধ রয়েছে এই সাহারা মরুভূমি। এরপর দেখি আরব মরুভূমি কি। এই আরব মরুভূমি 8টা দেশে বিস্তৃত রয়েছে এবং এর আয়তন হচ্ছে 9 লাখ বর্গ মাইল। এরপর দেখি আমরা থর মরুভূমি। থর মরুভূমি আপনারা নিশ্চয়ই মার্ভেল সিরিজের থর মুভি দেখেছেন, সেটা দিয়ে মনে রাখতে পারেন যে থর মরুভূমি। তো থর মরুভূমির অবস্থানটা কোথায়? ভারত ও পাকিস্তানে। তো একটা ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাজস্থানে একজন লোকের ছবি দেখতে পাচ্ছেন। এটা দিয়েও মনে রাখতে পারেন যে থর মরুভূমি অবস্থান করছে ভারত পাকিস্তানে। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা উষ্ণ মরুভূমি। এরপর চলে আসলাম আমরা গোবি মরুভূমিতে। দেখুন কিছু মানুষ ঘুরতে গিয়েছে, তো আমরা বাস্তবে যেতে না পারি, আমরা তো একটু ভার্চুয়ালি গিয়ে ঘুরে আসতেই পারি। তো গোবি মরুভূমি এটা কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে এশিয়া মহাদেশের মঙ্গোলিয়াতে। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।